আমরা একটু ব্যাকটেরিয়াল সেল ওয়ালটা কেমন হয় একটু জেনে নিই। আমরা যদি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দেখি আমরা কি দেখবো, তারও সেল ওয়াল রয়েছে। আবার আমরা যদি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দেখি আমরা দেখবো সেখানেও সেল ওয়াল রয়েছে। কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তার সেল ওয়ালটা ঠিক হয়, মোটা হয়, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তার সেল ওয়ালটা থিন হয়। ঠিক আছে, এবার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াই হোক বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াই হোক, এই সেল ওয়ালটা তৈরি কি দিয়ে? পেপটাইডোগ্লাইকানের লেয়ার দিয়ে। আমি ধরে নিলাম এটা একটা পেপটাইডোগ্লাইকানের লেয়ার, এটা একটা পেপটাইডোগ্লাইকানের লেয়ার, এটা একটা পেপটাইডোগ্লাইকানের লেয়ার, এটা একটা পেপটাইডোগ্লাইকানের লেয়ার। ঠিক সেরকম গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কি দেখবো, যে তার সেল ওয়ালে এরকম পেপটাইডোগ্লাইকানের লেয়ার রয়েছে। তাহলে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তার যে সেল ওয়াল রয়েছে এখানে পেপটাইডোগ্লাইকানের লেয়ারের সংখ্যা বেশি হবে। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে সেখানে কি দেখবো, তার সেল ওয়ালের মধ্যে পেপটাইডোগ্লাইকানের লেয়ারের সংখ্যা কম হবে। এবার এই যে পেপটাইডোগ্লাইকানের লেয়ারগুলো রয়েছে এগুলো যাতে ঠিকঠাকভাবে ধরে থাকতে পারে তার জন্য এদের মধ্যে ক্রস লিঙ্কিং দরকার। তার জন্য এদের মধ্যে ক্রস লিঙ্কিং দরকার। মানে জিনিসটা কেমন হয়, আমরা যদি খুব সহজ করে বলি, খুব জিনিসটাকে যদি ক্রিটিক্যাল না করি, আমাদের বাড়িতে যখন ওই লোহার গ্রিল বানানো হয় ওখানে কি দেখি, যে এরকম কিছু লোহার স্ট্যান্ড রয়েছে। এই লোহার স্ট্যান্ডগুলোর মধ্যে স্ট্রেংথ আনার জন্য, রিজিডিটি আনার জন্য এরকম ক্রস লিঙ্কিং করে এরকম আরো কিছু লোহা এরকম ঢালাই করে লাগানো থাকে, ঝালাই করে লাগানো থাকে, ঢালাই না, ঝালাই করে লাগানো থাকে। কেন এইগুলো থাকে? এই ক্রস লিঙ্কিং গুলো কেন করেছে? তার কারণ হচ্ছে যাতে এই যে লোহার যে পাতগুলো এগুলো যাতে ফাঁক না হয়ে যায়, এরকম করে যাতে খুলে না যায়। তাই তো? তার মানে কি হচ্ছে, গ্রিলটার মধ্যে কি আসছে? স্ট্রেংথ আসছে, রিজিডিটি আসছে। কেন? বিকজ অফ দিস ক্রস লিঙ্কিং। ঠিক একইভাবে এই যে ব্যাকটেরিয়ার সেল ওয়ালের ক্ষেত্রে আমরা কি দেখলাম, এই যে পেপটাইডোগ্লাইকানের যে লেয়ারগুলো রয়েছে এদের মধ্যেও কিন্তু এরকম ক্রস লিঙ্কিং থাকবে। কেন ক্রস লিঙ্কিং থাকবে? যাতে এই ব্যাকটেরিয়াল সেল ওয়ালটার মধ্যে একটা স্ট্রেংথ আসে, একটা রিজিডিটি আসে। তাহলে ক্রস লিঙ্কিং এর সবথেকে বড় কাজ কি? টু প্রোভাইড স্ট্রেংথ এন্ড রিজিডিটি। টু প্রোভাইড STRENGTH, স্ট্রেংথ এন্ড রিজিডিটি টু দ্য সেল ওয়াল। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার এই পেপটাইডোগ্লাইকানের এই লেয়ারগুলো হয় কেমন সেটা একটু জেনে নিই। এই অবধি আশা করি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। সেটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াই হোক বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াই হোক, তার পেপটাইডোগ্লাইকানের লেয়ারগুলো কিভাবে থাকে অ্যাকচুয়ালি আমরা দেখব যে একটা এরকম চেনের মতো একটা স্ট্রাকচার দেখতে পাবো। NAG অর্থাৎ N অ্যাসিটাইল গ্লুকোসামাইন, তারপরেই দেখবো NAM অর্থাৎ N অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। এদের মধ্যে একটা এরকম লিঙ্কিং রয়েছে। আবার NAM এর পরে আবার কি হবে? আবার NAG হবে অর্থাৎ N অ্যাসিটাইল গ্লুকোসামাইন। তারপরে আবার দেখবো কি NAM অর্থাৎ N অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। ঠিক আছে, আবার দেখবো কি NAG অর্থাৎ N অ্যাসিটাইল গ্লুকোসামাইন। অর্থাৎ অল্টারনেট করে করে আমরা দেখবো NAG আর NAM, NAG আর NAM, NAG আর NAM। ঠিক আছে, এবার এই যে NAG NAM আবার NAG আবার NAM আবার NAG, এইভাবে যে চলতে লেগেছে, এদের মাঝখানে লিঙ্কিংটা কে করেছে? গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে এই লিঙ্কিংটা কি? এই লিঙ্কিংটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে এটা যদি গ্লাইকোসাইডিক বন্ড হয়, এটাও গ্লাইকোসাইডিক বন্ড, এটাও গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে আমরা কি দেখছি? NAG অর্থাৎ N অ্যাসিটাইল গ্লুকোসামাইন আর NAM অর্থাৎ N অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, এরা অল্টারনেট করতে করতে গেছে এবং তারা যুক্ত কি দিয়ে? গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে। ঠিক সেরকম আমরা নিচেও একই জিনিস দেখবো। NAG এটা জুড়ে রয়েছে NAM এর সঙ্গে, কিসের মাধ্যমে? গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে। আবার NAM আবার জুড়ে রয়েছে কিসের সাথে? NAG, কিসের দ্বারা? গ্লাইকোসাইডিক বন্ডের দ্বারা। আবার NAG জুড়ে রয়েছে কিসের সাথে? NAM এর সঙ্গে, কিসের দ্বারা? গ্লাইকোসাইডিক বন্ডের দ্বারা। আবার NAM জুড়ে রয়েছে কিসের সাথে? NAG, কিসের মাধ্যমে? গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে। এবার এই যে আমরা প্যারালাল দুটো দেখতে পাচ্ছি, NAG NAM NAG NAM এরকম করে গেছে, এই NAM অর্থাৎ N অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড আর তার তলায় যে NAM রয়েছে N অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, এদের মধ্যে ক্রস লিঙ্কিংটা হয়। কিভাবে ক্রস লিঙ্কিং হয়? এখানে আমরা শর্ট পেপটাইড চেন দেখতে পাবো, শর্ট পেপটাইড চেন। এই NAM এর সঙ্গে যুক্ত একটা শর্ট পেপটাইড চেন, ঠিক তার তলায় যে NAMটা রয়েছে এর সঙ্গে আমরা একটা শর্ট পেপটাইড চেন দেখতে পাবো। এদের মধ্যে এখানে একটা ক্রস লিঙ্কিং থাকে। এখনো খুব সহজ করে জিনিসটা বললাম। NAM আর NAM এর মধ্যে কি দেখবো?
যে শর্ট পেপটাইড চেন জুড়ে রয়েছে, আর এই শর্ট পেপটাইড চেনগুলোর মধ্যে আমরা কি দেখবো, ক্রস লিঙ্কিংটা রয়েছে। এই ক্রস লিঙ্কিংটাকে যদি কোনোভাবে সরিয়ে দেওয়া যায় তাহলে কি হবে? তাহলে কি ব্যাকটেরিয়াল সেল ওয়ালের মধ্যে স্ট্রেংথ আর রিজিডিটি থাকবে? পেপটাইড ও গ্লাইকানের লেয়ারগুলো কি ঠিকঠাক থাকতে পারবে? পারবে না। তাহলে এই ক্রস লিঙ্কিংটা দরকার। এবার একটু ডিটেলসে আসছি। এই অবধি কনসেপ্টটা বুঝলাম। এই যে শর্ট পেপটাইড চেন বলছি, অ্যাকচুয়ালি এটাকে আমরা বলি টেট্রা পেপটাইড চেন। টেট্রা মানে কি চারখানা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি এগুলো। আমি যদি এটাকে 1 নম্বর ধরি, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, ঠিক একইভাবে আমি এটাকেও 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ধরতে পারি। এগুলো কি? এই যে অ্যামাইনো অ্যাসিড 1 2 3 4, আবার 1 2 3 4, এগুলো অ্যাকচুয়ালি কি? এখানে কি থাকে অ্যাকচুয়ালি আমরা যদি দেখি, এখানে 5টা আমরা অ্যামাইনো অ্যাসিড দেখতে পাই। মানে 5th রেসিডিউটার মধ্যে না ক্লিভ হয়। পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন বলে এক ধরনের মানে এনজাইম ব্যাকটেরিয়া নিজে তৈরি করে। খুব স্পেসিফিক বলতে গেলে এক বিশেষ ধরনের পিপিপি হচ্ছে ট্রান্সপেপটিডেজ। এরা কি করে, 5 নম্বর, এটা তো 4টে এঁকেছি, 5 নম্বর যে অ্যামাইনো অ্যাসিডের যে রেসিডিউটা রয়েছে, 5th রেসিডিউ যেটা রয়েছে, এটাকে না কি করে, ক্লিভ করে দেয়। তাহলে টার্মিনাল যে অ্যামাইনো অ্যাসিড যেটা রয়েছে সেটা যখন ক্লিভ হয়ে যায়, যে এনার্জিটা তৈরি হয়, সেই এনার্জিটা দিয়ে একটা পেপটাইড বন্ড তৈরি হয়। বুঝাতে পারলাম? তাহলে এই যে নতুন যে একটা বন্ড তৈরি হলো, এটা কি বন্ড? পেপটাইড বন্ড। কেন পেপটাইড বন্ড? কারণ অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে অ্যামাইনো অ্যাসিডকে জুড়ছে। এই অবধি বুঝতে পারলাম? তাহলে একদম লাস্ট যে অ্যামাইনো অ্যাসিড যেটা 5th রেসিডিউ, সেটা যদি ক্লিভ হয়ে যায়, 5th রেসিডিউটা যদি ক্লিভ হয়ে যায়, অর্থাৎ টার্মিনাল যে অ্যামাইনো অ্যাসিডটা যেটা রয়েছে সেটা যদি ক্লিভ হয়ে যায় একটা রেসিডিউ থেকে, তাহলে কটা থাকবে? 4টে করে থাকবে, তাই তো? তার মানে আমরা কি দেখছি, খুব সহজ করে বলতে গেলে, যে এনএম এর থেকে আমরা এরকম 4খানা পেপটাইডের একটা চেন দেখবো, যার মধ্যে 4খানা অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যার জন্য এটাকে বলছি টেট্রাপেপটাইড চেন। আবার এই এনএম এর মধ্যে আমরা 4খানা কি দেখছি, অ্যামাইনো অ্যাসিডের একটা ছোট চেন জুড়ে রয়েছে, যেটাকে আমরা বলছি টেট্রাপেপটাইড চেন। আর এই দুটো টেট্রাপেপটাইড চেনের মাঝখানে আমরা এখানে কি দেখছি, এখানে একটা বন্ড দেখছি, একটা পেপটাইড বন্ড দেখছি, তাই তো? এটাই অ্যাকচুয়ালি হচ্ছে ক্রস লিঙ্কিং। বোঝাতে পারলাম? এই ক্রস লিঙ্কিংটা করা থেকে সাহায্য করে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন বলে এক ধরনের এনজাইম ব্যাকটেরিয়া নিজে তৈরি করে। এবার অনেক রকমের পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন রয়েছে, তো আমি যদি বিশেষ একটা পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের নাম বলি, সেটা হচ্ছে ট্রান্সপেপটিডেজ। ট্রান্সপেপটিডেজ, এই ট্রান্সপেপটিডেজটা কি? আ টাইপ অফ পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, আ টাইপ অফ পিবিপি। পিবিপি মানে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনস। পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনসের মধ্যে অনেক ধরনের এনজাইম পড়ে, তার মধ্যে ট্রান্সপেপটিডেজ হচ্ছে একটা বিশেষ ধরনের পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, যে নাকি এই ক্রস লিঙ্কিংটা করাতে সাহায্য করে। বোঝাতে পারলাম? এবার এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো জুড়ে যে একটা শর্ট পেপটাইড চেন তৈরি করেছে, এই অ্যামাইনো অ্যাসিডগুলো কি কি? আমি এটা বলছি, এই অ্যামাইনো অ্যাসিডগুলোর নাম যদি বলতে হয়, প্রথম যে 1 নম্বর যে অ্যামাইনো অ্যাসিড, মানে এটার ক্ষেত্রে এই অ্যামাইনো অ্যাসিডটা, এটার ক্ষেত্রে এই অ্যামাইনো অ্যাসিডটা, প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা, সেটার নাম হচ্ছে L-অ্যালানিন। L-অ্যালানিন বা L-অ্যালানাইন অনেকে বলে। দ্বিতীয় যে অ্যামাইনো অ্যাসিডটা, অর্থাৎ এই প্রথমের পরে এই দ্বিতীয়টা, নিচ থেকে উঠলে এই প্রথমের পরে এই দ্বিতীয়টা, সেটার নাম হচ্ছে ডি-গ্লুটামিক অ্যাসিড। ডি-গ্লুটামিক অ্যাসিড। 3 নম্বরটায় কিন্তু একটু ভ্যারিয়েশন আছে। 3 নম্বরটা একটু ভ্যারিয়েবল। 3 নম্বরটা কি হতে পারে? হয় সেটা এল লাইসিন হতে পারে, নয় সেটা কি হতে পারে? সেটা তো মেসো ডাই অ্যামাইনো পাইমেলিক অ্যাসিড। কি বললাম? মেসো ডাই অ্যামাইনো পাইমেলিক অ্যাসিড। এবার কখন এটা এল লাইসিন হবে আর কখন এটা মেসো ডাই অ্যামাইনো পাইমেলিক অ্যাসিড হবে? যখন আমরা দেখব যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এল লাইসিন হবে। তাহলে এল লাইসিন কখন হচ্ছে? যখন এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর মেসো ডাই অ্যামাইনো পাইমেলিক অ্যাসিডটা কখন হচ্ছে? যখন সেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে 3 নম্বরে আমরা ভ্যারিয়েশন দেখলাম। 4 নম্বরে কি রয়েছে? 4 নম্বরে হচ্ছে ডি অ্যালানিন। 4 নম্বরে হচ্ছে ডি অ্যালানিন। কেউ কেউ এটাকে ডি অ্যালানাইনও বলে, ঠিক আছে? ডি অ্যালানিন।
আর 5 নম্বর আমরা যদি ফিফথ রেসিডিউটা দেখি, ফিফথ রেসিডিউ আবারও বলছি, এটা যদিও টেট্রাপেপটাইড চেন, ফিফথ রেসিডিউটার মধ্যে কি হয় দেখলাম, ক্লেভেজ হবে, তাই তো, ক্লেভেজ হবে। এই ফিফথ রেসিডিউটা পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন এসে কি করবে, ওটা ক্লিভ করে দেবে, ঠিক আছে। এই ফিফথ রেসিডিউটা হচ্ছে ডি অ্যালানিন, তার মানে এই যে প্রথম এটা হচ্ছে এল অ্যালানিন, আমি যদি এটাকে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ধরি তাহলে এটা কি, এটা হচ্ছে এল অ্যালানিন প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে ডি গ্লুটামিক অ্যাসিড, 3 নম্বরটা হবে এল লাইসিন। কিন্তু এটা যদি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হয়ে যায় তখন সেটা কি হয়ে যাবে, মেসোডাইঅ্যামাইনো পাইমেলিক অ্যাসিড। আর 4 নম্বর রেসিডিউটা কি, ডি অ্যালানিন। আর ফিফথ যে রেসিডিউ, 5 নম্বর যে রেসিডিউটা আমরা কি বললাম, কি সেটা হচ্ছে ডি অ্যালানিন। এবার এই যে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন সেটা কি করবে, এই যে ফিফথ 5 নম্বর যে ডি, এখানে আমি 5 নম্বরটা আঁকিনি, এই যে 5 নম্বর যে ডি অ্যালানিন যেটা রয়েছে, অর্থাৎ 5 নম্বর যে রেসিডিউ যেটা রয়েছে, 5 নম্বর রেসিডিউ যেটা রয়েছে এটাকে ক্লিভ করে দেবে, ঠিক আছে। এটা কি, এই 5 নম্বর মানে কি, এটা টার্মিনাল ডি অ্যালানিন। তাহলে একটা পেপটাইড চেন থেকে আমি দেখবো এই ফিফথ রেসিডিউটার কি হয়ে যাবে, ক্লিভেজ হয়ে যাবে। পেনিসিলিন বাইন্ডিং কি প্রোটিন কি করবে, ডি অ্যালানিন অর্থাৎ লাস্ট যে ফিফথ রেসিডিউ সেটাকে ক্লিভ করে দেবে, করে দিলে কি হবে, এনার্জি উৎপন্ন হবে। এই এনার্জিটাই কিন্তু এই নতুন করে একটা পেপটাইড বন্ড তৈরি করবে, কার মধ্যে, আগের এই যে এনএম রয়েছে, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, এবং পরের যে এনএম রয়েছে, ঠিক আছে, এদের মধ্যে কি দেখবো আমরা, এই এর যে এল লাইসিন রয়েছে, তার আগের পেপটাইড চেনের এল লাইসিনের সঙ্গে পরের যে নেবারিং যে পেপটাইড চেন, এটা তো তার নেবারিং পেপটাইড চেন, তার ডি অ্যালানাইনের মধ্যে একটা বন্ড তৈরি করে দেবে, একটা পেপটাইড বন্ড তৈরি করে দেবে। বোঝাতে পারলাম? এনএম এর মধ্যে আমরা এখানে একটা টেট্রাপেপটাইড চেন পেয়েছি, তাই তো, আবার পরের এনএম এও একটা টেট্রাপেপটাইড চেন পেয়েছি। এই যে টেট্রাপেপটাইড চেন যে দুটো পাচ্ছি, এটা আগের, এটা তার নেবারিং। এই আগের টেট্রাপেপটাইড চেনের মধ্যে এটা যদি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হয় তাহলে তার যে 3 নম্বর যেটা এল লাইসিন, 3 নম্বরটার মধ্যে কি রয়েছে, এল লাইসিন, এই 3 নম্বর এল লাইসিনের সঙ্গে পরের যে পেপটাইড চেন তার যেটা ডি অ্যালানাইন মানে 4 নম্বর যেটা, একদম 4 নম্বর, তাদের মধ্যে একটা পেপটাইড বন্ড তৈরি করে দেবে। আর এটা যদি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হয় তাহলে কি হবে, এনএম এর নিচে যে টেট্রাপেপটাইড চেন রয়েছে তার 3 নম্বর অ্যামাইনো অ্যাসিডটা কি, সেটা হচ্ছে, আমি একটু আগেই বললাম, সেটা হচ্ছে মেসোডাইঅ্যামাইনো পাইমেলিক অ্যাসিড। তাহলে এই 3 নম্বরের যেটা রয়েছে তার সঙ্গে পরের এনএম এর যে শর্ট পেপটাইড চেনটা রয়েছে তার 4 নম্বরের সাথে, অর্থাৎ যেটা হচ্ছে ডি অ্যালানাইন, তাদের মধ্যে একটা পেপটাইড বন্ড তৈরি করে দেবে। বোঝাতে পারলাম? আমি আরেকবার বলছি, কি হলো, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন কি করছে, 5 নম্বর যে রেসিডিউ যেটা রয়েছে, 5 নম্বর রেসিডিউ সেটা কি, ডি অ্যালানাইন, এটাকে ক্লিভ করে দেবে। যখন ক্লিভেজ হয়ে যাবে এটা, তখন কি হবে, এনার্জি উৎপন্ন হবে। অর্থাৎ টার্মিনাল যে ডি অ্যালানাইন যেটা রয়েছে, যেটা 5 নম্বর রেসিডিউ, সেটার যদি ক্লিভেজ হয়ে যায় তাহলে কি হবে, একটা পেপটাইড বন্ড তৈরি হবে। এই যে পেপটাইড বন্ডটা তৈরি হলো সেটা কিভাবে হলো, এই যে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিডের নিচে যে একটা শর্ট পেপটাইড চেন দেখতে পাচ্ছি, তার যেটা 3 নম্বর অ্যামাইনো অ্যাসিড যেটা রয়েছে, এটা যদি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হয় তাহলে 3 নম্বর অ্যামাইনো অ্যাসিডটা কি, এল লাইসিন। আর এটা যদি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হয় তাহলে 3 নম্বর অ্যামাইনো অ্যাসিডটা কি হবে, মেসোডাইঅ্যামাইনো পাইমেলিক অ্যাসিড হবে, তাই তো। তাহলে এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হোক বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হোক, এই 3 নম্বর অ্যামাইনো অ্যাসিডটার সঙ্গে পরের যে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড আছে তার 4 নম্বর যে অ্যামাইনো অ্যাসিডটা রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা ডি অ্যালানিন বলছি, তার মধ্যে একটা কি তৈরি করে দেবে, একটা পেপটাইড বন্ড তৈরি করে দেবে। বুঝতে পারলাম? তার মানে জিনিসটা কেমন হলো, আমি যদি একটু বড় করে আঁকি, 1 নম্বর অ্যামাইনো অ্যাসিড, 2 নম্বর অ্যামাইনো অ্যাসিড, 3 নম্বর অ্যামাইনো অ্যাসিড, 4 নম্বর অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে আগের এনএম এর সঙ্গে লেগে রয়েছে, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। আর পরের যে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড রয়েছে, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড এনএম, এর সঙ্গে 1 নম্বর অ্যামাইনো অ্যাসিড, 2 নম্বর অ্যামাইনো অ্যাসিড, 3 নম্বর অ্যামাইনো অ্যাসিড, 4 নম্বর অ্যামাইনো অ্যাসিড। এখানে 3 নম্বরের সাথে 4 নম্বরের একটা এরকম লিঙ্কিং তৈরি করে দেবে, একটা পেপটাইড বন্ড তৈরি করে দেবে। এটাকেই বলা হচ্ছে ক্রস লিঙ্কিং। আর এই ক্রস লিঙ্কিংটার জন্যই কিন্তু স্ট্রেংথ আসছে, রিজিডিটি আসছে। এই ক্রস লিঙ্কিংটাকে যদি ভেঙে দেওয়া হয় বা তৈরি হতে না দেওয়া হয় তাহলে কিন্তু ব্যাকটেরিয়াল সেল ওয়ালের স্ট্রেংথ আর রিজিডিটিটা নষ্ট হয়ে যাবে এবং ব্যাকটেরিয়াটার আর কোনো অস্তিত্ব থাকবে না, ব্যাকটেরিয়াটা ডাইরেক্টলি কিল হয়ে যাবে। তাহলে এই ক্রস লিঙ্কিংটা কিন্তু দরকার। আমরা পরে যখন আমরা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের মেকানিজম অফ অ্যাকশন করব তখন আমরা দেখব এই বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকগুলো এই ক্রস লিঙ্কিংটা তৈরি হতে দেয় না। আর যখন এই ক্রস লিঙ্কিংটা তৈরি হতে দেবে না
তাহলে কি আর ওই ব্যাকটেরিয়াল সেল ওয়ালের মধ্যে স্ট্রেংথ আর রিজিডিটিটা থাকবে? থাকবে না। তাহলে ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হতে পারবে না। ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি না হলে ব্যাকটেরিয়াগুলো ডাইরেক্টলি কিল হয়ে যাবে। সেই জন্য আমরা যখন বিটাল্যাক্টাম অ্যান্টিবায়োটিক করবো তখন দেখবো বিটাল্যাক্টাম অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক, অর্থাৎ ওরা ব্যাকটেরিয়াকে ডাইরেক্টলি কিল করে। কি করে করে আমরা পরে ডিটেলসে পড়বো। তাহলে এই অবধি আমাদের কাছে স্ট্রাকচারটা ক্লিয়ার হলো। আমি তাহলে কি বললাম যে পেপটিডোগ্লাইকানের লেয়ার দিয়ে কি তৈরি হয়? ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হয়। এই পেপটিডোগ্লাইকানের লেয়ারের মধ্যে আমরা কি দেখছি, কি রয়েছে? NAG আর NAM অল্টারনেট করে করে রয়েছে। NAG মানে N অ্যাসিটাইল গ্লুকোসামাইন আর NA মানে N অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। তাহলে N অ্যাসিটাইল গ্লুকোসামাইন, N অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, আবার N অ্যাসিটাইল গ্লুকোসামাইন, আবার N অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, আবার N অ্যাসিটাইল গ্লুকোসামাইন, এরকম করে চলতে লাগে। আর এই যে অল্টারনেট ভাবে NAG আর NAM হচ্ছে, এগুলো জুড়ে থাকে কিসের মাধ্যমে? গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে। অর্থাৎ এই বন্ডগুলো কি? এগুলো হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। এগুলো হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। এবার এই NAGর সঙ্গে NAG কিন্তু জোড়ে না। কিসের সাথে কোনটা জোড়ে? NAM এর সঙ্গে NAM জোড়ে। আগের NAM এর সঙ্গে পরের NAM জুড়বে। কিভাবে জুড়বে? আগের NAM এর মধ্যে আমরা কি দেখতে পাবো? একটা শর্ট পেপটাইড চেন দেখতে পাবো। ইনিশিয়ালি কিরকম থাকে? 5খানা থাকে। 5খানা অ্যামাইনো অ্যাসিড জুড়ে হয়। তার মধ্যে লাস্ট যে 5th রেসিডিউ যেটা রয়েছে সেটা ক্লিভেজ হয়ে যায়। পরে আসছি। কি বললাম? তাহলে একটা শর্ট পেপটাইড চেন দেখতে পাচ্ছি, পরের NAM এর মধ্যে একটা শর্ট পেপটাইড চেন দেখতে পাচ্ছি, তাই তো? এবার এই যে শর্ট পেপটাইড চেন বলছি, এর মধ্যে কি কি অ্যামাইনো অ্যাসিড থাকে? প্রথমটা কি বলেছি আমি নাম? L-অ্যালানাইন। পরেরটা কি বলেছি? গ্লুটামিক অ্যাসিড। 3 নম্বরেরটা কি বলেছি? যদি সেটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হয় তাহলে L-লাইসিন, আর যদি সেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হয় তাহলে কি? তাহলে সেটাকে বলে মেসো ডাইঅ্যামাইনো পাইমেলিক অ্যাসিড। ঠিক আছে? তার মানে ভ্যারিয়েশনটা কোথায় হচ্ছে? 3 নম্বর অ্যামাইনো অ্যাসিডে গিয়ে। 4 নম্বরটা আবার কি? 4 নম্বরটা হচ্ছে D-অ্যালানাইন। ঠিক আছে? আবার 5 নম্বর যেটা রয়েছে, 5 নম্বর অর্থাৎ 5th রেসিডিউ যেটা, সেটাও কিন্তু D-অ্যালানাইন। কিন্তু 5th রেসিডিউটা কি হয়ে যায়? সেটা কিন্তু 5th রেসিডিউটা থাকে না। পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, আমি যদি আরো স্পেসিফিক্যালি বলি কোন বিশেষ ধরনের পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, সেটার নাম হচ্ছে ট্রান্সপেপটিডেজ। সে কি করে? এই টার্মিনাল যে D-অ্যালানাইন যেটা রয়েছে, অর্থাৎ 5th রেসিডিউ যেটা রয়েছে, সেখানে ক্লিভেজ করে দেয়। ঠিক আছে? একটা পেপটাইড চেনের ওই 5 নম্বর রেসিডিউর মধ্যে ক্লিভেজ করে দিল। তাহলে কি হয়ে গেল? একটা এনার্জি তৈরি হলো। এই এনার্জিটা কি করবে? একটা নতুন পেপটাইড বন্ড তৈরি করতে সাহায্য করবে। এই নতুন পেপটাইড বন্ডটা কিভাবে হবে? আগের NAM এর সঙ্গে যে শর্ট পেপটাইড চেনটা লেগে রয়েছে তার 3 নম্বরটার সাথে, তার নিচের যে NAM এর মধ্যে যে শর্ট পেপটাইড চেনটা রয়েছে তার 4 নম্বর অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা পেপটাইড বন্ড তৈরি হয়ে যাবে। অর্থাৎ এটা আমি যদি দেখি, ধরি যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, তাহলে L-লাইসিন 3 নম্বরে ছিল। এই L-লাইসিনের সঙ্গে পরের NAM এর কোনটা যোগ হবে? D-অ্যালানাইন যোগ হবে, বা D-অ্যালানিন যোগ হবে। আমি অ্যালানাইন বলি, অ্যালানিন বলি, সেটা যোগ হবে, তাই তো? অর্থাৎ তাদের মধ্যে একটা পেপটাইড বন্ড তৈরি হবে। আর এটা যদি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হয় তাহলে 3 নম্বর অ্যামাইনো অ্যাসিডটাকে আমি কি বলেছিলাম? মেসো ডাইঅ্যামাইনো পাইমেলিক অ্যাসিড। তার সঙ্গে পরের NAM এর যে 4 নম্বর অ্যামাইনো অ্যাসিডটা রয়েছে অর্থাৎ D-অ্যালানিন, তাদের মধ্যে একটা পেপটাইড বন্ড তৈরি হবে। বোঝাতে পারলাম? তাহলে এরকম করে 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 আমরা কি দেখবো যে ব্যাকটেরিয়াল সেল ওয়ালটা কেমন তৈরি হয়েছে। আমি এটাকে মুছছি। তাহলে আমি যদি এটাকে এবার ছোট করে দিই তাহলে আমরা কেমন করে দেখবো ব্যাকটেরিয়াল সেল ওয়ালটা তৈরি হয়েছে? পেপটাইডোগ্লাইকানের লেয়ারগুলোর মধ্যে এরকম টাইপের, এখান থেকে একটা শর্ট পেপটাইড চেন, এখান থেকে একটা শর্ট পেপটাইড চেন, এদের মধ্যে ক্রস লিঙ্কিং। আবার এখান থেকে একটা শর্ট পেপটাইড চেন, এখান থেকে একটা শর্ট পেপটাইড চেন, এদের মধ্যে ক্রস লিঙ্কিং। এখান থেকে একটা শর্ট পেপটাইড চেন, এখান থেকে একটা শর্ট পেপটাইড চেন, এদের মধ্যে ক্রস লিঙ্কিং। এরকম করে থাকবে। এবার আমি যদি কোনোভাবে এই ক্রস লিঙ্কিং গুলোকে আমি যদি তৈরি না হতে দিই, তাহলে কি হবে? তাহলে ব্যাকটেরিয়াল সেল ওয়ালটার মধ্যে আর কোনো রিজিডিটি থাকবে না, তার স্ট্রেংথ থাকবে না, ব্যাকটেরিয়াল সেল ওয়ালটা তৈরি হবে না, ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটবে। বিটা-ল্যাক্টাম অ্যান্টিবায়োটিক এই কাজটাই করে। বিটা-ল্যাক্টাম অ্যান্টিবায়োটিকের মধ্যে আমরা দেখবো এক ধরনের স্ট্রাকচার রয়েছে যেটাকে বলে বিটা-ল্যাক্টাম রিং। কি বলা হয়? বিটা-ল্যাক্টাম রিং। এই বিটা-ল্যাক্টাম রিং কি করে? এই যে ক্রস লিঙ্কিং গুলো করাতে সাহায্য করছিল, কে সাহায্য করছিল? পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, তাই তো? এই ক্রস লিঙ্কিং গুলো করাতে সাহায্য করছিল বিশেষ কোন ধরনের পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন? ট্রান্সপেপটিডেজ নামক। ট্রান্সপেপটিডেজ AAC আছে শেষে, তার মানে এটা এনজাইম।
ট্রান্সপেপটিডেজ নামক এক বিশেষ ধরনের পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন পিবিপি এই ক্রস লিঙ্কিংটা করাতে সাহায্য করছিল। ঠিক আছে, যার জন্য কি এই ক্রস লিঙ্কিংটা যে তৈরি হওয়ার যে পদ্ধতিটা, যে রিয়াকশনটা, সেটা বলে ট্রান্সপেপটিডেশন রিয়াকশন। কি বলা হয়? ট্রান্সপেপটিডেশন রিয়াকশন। এই ট্রান্সপেপটিডেশন রিয়াকশনটা হচ্ছে বলেই কিন্তু এই ট্রান্সপেপটিডেজ কি করছে, এই লিঙ্কিংটা করাতে, এই ক্রস লিঙ্কিংটা করাতে সাহায্য করছে। এবার অ্যামক্সিসিলিন বলি বা যে কোনো বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলি যার মধ্যে বিটা ল্যাকটাম রিং রয়েছে। বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক মানে কি? যে অ্যান্টিবায়োটিকের আমরা স্ট্রাকচারের মধ্যে বিটা ল্যাকটাম রিংটা পাবো, এই বিটা ল্যাকটাম রিংটাই কিন্তু ওই অ্যান্টিবায়োটিকটার শক্তি প্রদানের মেন জিনিস। কেন? কারণ এই বিটা ল্যাকটাম রিং কি করে, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সঙ্গে সে আটকে ফেলে নিজেকে। এবার পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের কাজটা কি ছিল? এই ট্রান্সপেপটিডেশন রিঅ্যাকশনটা করানো, অর্থাৎ যাতে এই ক্রস লিঙ্কিংটা তৈরি হয়, এই দায়িত্বটা কার ছিল? পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের। এবার বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক নেওয়ার ফলে এই বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের বিটা ল্যাকটাম রিং যদি পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সঙ্গে নিজেকে আটকে ফেলে, তাহলে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের নিজের কাজটা করতে পারবে না, অর্থাৎ এই ট্রান্সপেপটিডেশন রিঅ্যাকশনটা আর হবে না, তাই এই ক্রস লিঙ্কিংটাও তৈরি হবে না। তাই তো এইভাবে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক কাজ করে। মানে আমি যদি খুব স্পেসিফিক্যালি বলি, অ্যামক্সিসিলিনেরই যদি আমি উদাহরণ নিই, তাহলে অ্যামক্সিসিলিন কি এক ধরনের বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, তার মানে তারও স্ট্রাকচারের মধ্যে বিটা ল্যাকটাম রিং আছে। এই বিটা ল্যাকটাম রিংটা কি করছে, আমি যখন অ্যামক্সিসিলিন নিচ্ছি, আমার শরীরের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো প্রবেশ করেছে তারা তো পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন তৈরি করছে, ব্যাকটেরিয়া তৈরি করছে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, আর এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন কি করছে, ক্রস লিঙ্কিং গুলো করাতে সাহায্য করছে। তাই তো ক্রস লিঙ্কিং গুলো করাতে সাহায্য করছে। এবার অ্যামক্সিসিলিনের বিটা ল্যাকটাম রিং কি করলো, এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনগুলোর সাথে নিজেকে আটকে ফেললো। তাহলে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন আর এই ক্রস লিঙ্কিং গুলো করাতে পারছে না। আর যদি ক্রস লিঙ্কিং গুলো তৈরি না হয়, তাহলে কি হলো, ব্যাকটেরিয়াল সেল ওয়ালের মধ্যে কোনো রিজিডিটি থাকলো, সে আর কোনো স্ট্রেংথ পাবে না। তাহলে আলটিমেটলি কি হবে, ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হবে না, আর ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি না হলে ব্যাকটেরিয়াগুলোর মৃত্যু ঘটবে। এটাই হচ্ছে অ্যামক্সিসিলিন বা যে কোনো বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের মেকানিজম অফ অ্যাকশন। এবার মজার ব্যাপার হচ্ছে যে কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা দেখলো না এরকম করে তো আমাদের মেরে দিলে চলবে না, তখন ওরা কি করলো, এক ধরনের এনজাইম তারা নিজেরা তৈরি করতে লাগলো, যেগুলোকে বলে বিটা ল্যাকটামেজ। কি তৈরি করতে লাগলো? ব্যাকটেরিয়ারা তৈরি করতে লাগলো, সব ব্যাকটেরিয়া না, কিছু কিছু ব্যাকটেরিয়া। এনজাইমটার নাম হচ্ছে বিটা ল্যাকটামেজ। এই বিটা ল্যাকটামেজ নামক এনজাইমগুলো যেগুলো কিছু কিছু ব্যাকটেরিয়া তৈরি করতে লাগলো, এই বিটা ল্যাকটামেজ কি করবে, ওই অ্যামক্সিসিলিন বলি বা যে কোনো বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলি, তার বিটা ল্যাকটাম রিংটাকে হাইড্রোলাইসিস করে দেবে। হাইড্রোলাইসিস, লাইসিস মানে কি, ভেঙে দেওয়া। তাহলে অ্যামক্সিসিলিনের বা যে কোনো বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের যদি তার বিটা ল্যাকটাম রিংটারই যদি হাইড্রোলাইসিস হয়ে যায়, তার বিটা ল্যাকটাম রিংটাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি আর ওই বিটা ল্যাকটাম রিংটা ব্যাকটেরিয়ার পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সঙ্গে নিজেকে আটকাতে পারবে না। তাহলে অ্যামক্সিসিলিন বা সেই বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক তার কার্যক্ষমতা হারাবে। বোঝাতে পারলাম? এই যে কিছু কিছু ব্যাকটেরিয়া বিটা ল্যাকটামেজ নামক যে এনজাইম তৈরি করছে, তাদেরকে বলা হয় বিটা ল্যাকটামেজ প্রোডিউসার্স। তাদেরকে বলা হয় বিটা ল্যাকটামেজ প্রোডিউসার্স। আলটিমেটলি এই বিটা ল্যাকটামেজ প্রোডিউসার্স গুলো যেহেতু বিটা ল্যাকটামেজ নামক এনজাইম তৈরি করে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের বিটা ল্যাকটাম রিংটাকে হাইড্রোলাইসিস করে দিচ্ছে, তাহলে কি হচ্ছে, অ্যান্টিবায়োটিক গুলোর কাজ করছে না, রেজিস্ট্যান্ট হয়ে গেল। সেই কারণের জন্য কি করা হলো, অ্যামক্সিসিলিনের সঙ্গে ক্ল্যাভোলেনিক অ্যাসিডকে জুড়ে দেওয়া হলো। ক্ল্যাভোলেনিক অ্যাসিড মানে, ক্ল্যাভোলেনিক অ্যাসিড হচ্ছে এটা এমন এক ধরনের জিনিস, এ কিন্তু ব্যাকটেরিয়াকে মারতে পারবে না, সেই ক্ষমতা ওর নেই। এই ক্ল্যাভোলেনিক অ্যাসিড কি করবে, এই বিটা ল্যাকটামেজ যে কিছু কিছু ব্যাকটেরিয়া যে বিটা ল্যাকটামেজ এনজাইম তৈরি করছে, সেই বিটা ল্যাকটামেজ এনজাইমগুলোকে ইনহিবিট করে দেবে। সেই জন্য ক্ল্যাভোলেনিক অ্যাসিডকে কি বলা হয়, বিটা ল্যাকটামেজ ইনহিবিটর। কি বলা হয়, বিটা ল্যাকটামেজ ইনহিবিটর। তাহলে অ্যামক্সিসিলিনের সঙ্গে আমি যখন ক্ল্যাভোলেনিক অ্যাসিডকে জুড়ে দিলাম, অ্যামক্সিসিলিন তো ব্যাকটেরিয়াগুলোকে মারতে চলে গেল, বুঝে গেলাম। ক্ল্যাভোলেনিক অ্যাসিড কি করলো, এই বিটা ল্যাকটামেজ এনজাইমগুলোকে ইনহিবিট করে দিল। আর যদি বিটা ল্যাকটামেজ এনজাইমগুলো যদি ইনহিবিটেড হয়ে যায়, তাহলে এই বিটা ল্যাকটামেজ এনজাইম আর অ্যামক্সিসিলিনের বিটা ল্যাকটাম রিংটাকে আর হাইড্রোলাইসিস করতে পারবে না। তাহলে অ্যামক্সিসিলিনের বিটা ল্যাকটাম রিংটা যদি নষ্ট না হয়, অ্যামক্সিসিলিন পূর্ণ ক্ষমতা নিয়ে ব্যাকটেরিয়াগুলোর সঙ্গে লড়াই করবে এবং ব্যাকটেরিয়াগুলোকে ডাইরেক্টলি কিল করবে, তার ব্যাকটেরিসাইডাল এফেক্টটা পুরোপুরি দেখাতে পারবে। তা এটাই হচ্ছে অ্যামক্সিসিলিনের মেকানিজম অফ অ্যাকশন আর ক্ল্যাভোলেনিক অ্যাসিডের মেকানিজম অফ অ্যাকশন। আর আমরা এটাও বুঝে গেলাম যে কেন অ্যামক্সিসিলিনের সঙ্গে ক্ল্যাভোলেনিক অ্যাসিডকে জুড়ে দেওয়া হলো।
কারণ অ্যামক্সিসিলিন ব্যাকটেরিয়াগুলোকে মারতে পারছিল, কিন্তু একটা সময় কিছু কিছু ব্যাকটেরিয়া অ্যামক্সিসিলিনকে কাজ করতে দিল না, তার কার্যক্ষমতাটা নষ্ট করে দিল। কি করে করলো? তারা বিটা ল্যাকটামেজ নামক এনজাইম তৈরি করতে লাগলো। আর এই বিটা ল্যাকটামেজ গুলো কি করবে? এই বিটা ল্যাকটামেজ এনজাইম গুলো কি করবে? অ্যামক্সিসিলিনের বিটা ল্যাকটাম রিংটাকে হাইড্রোলাইসিস করে দেবে। আর বিটা ল্যাকটাম রিং এর ক্ষমতাতেই অ্যামক্সিসিলিনের ক্ষমতা, তাহলে বিটা ল্যাকটাম রিংটা যদি অ্যামক্সিসিলিনের হাইড্রোলাইসিস হয়ে যায়, অ্যামক্সিসিলিন কাজ করতে পারলো না, তাহলে ওই অ্যামক্সিসিলিনের বিটা ল্যাকটাম রিংটাকে তো প্রোটেক্ট করতে হবে, তাকে বাঁচাতে হবে। এই বাঁচানোর কাজটা কি করছে? ক্ল্যাভুলিনিক অ্যাসিড করছে। ক্ল্যাভুলিনিক অ্যাসিড কি করছে? ক্ল্যাভুলিনিক অ্যাসিড কোনো ব্যাকটেরিয়াকে মারতে পারছে না, কোনো ব্যাকটেরিয়ার এগেইনস্টেও এফেক্টিভ না, কিন্তু ক্ল্যাভুলিনিক অ্যাসিড কি করছে? এই বিটা ল্যাকটামেজ এনজাইম যে কিছু কিছু ব্যাকটেরিয়া ছাড়ছিল, বিটা ল্যাকটামেজ প্রোডিউসার যে বিটা ল্যাকটামেজ এনজাইমগুলোকে ছাড়ছিল, সেই বিটা ল্যাকটামেজ এনজাইমটাকে ইনহিবিট করে দিচ্ছে। আর বিটা ল্যাকটামেজ এনজাইমগুলো ইনহিবিটেড হয়ে গেলে এগুলোই তো মেন কালপ্রিট ছিল, যেটা অ্যামক্সিসিলিনের বিটা ল্যাকটাম রিংটাকে হাইড্রোলাইসিস করে দিচ্ছিল। তাহলে এই বিটা ল্যাকটামেজ এনজাইমগুলো যদি ইনহিবিটেড হয়ে যায়, তাহলে অ্যামক্সিসিলিনের বিটা ল্যাকটাম রিংটা আর হাইড্রোলাইসিস হবে না। আর বিটা ল্যাকটাম রিং যদি হাইড্রোলাইসিস না হয়, এই বিটা ল্যাকটাম রিং গিয়ে ব্যাকটেরিয়ার পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সঙ্গে নিজেকে আটকে ফেলবে, আর পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনগুলোকে কাজ করতে দেবে না। অর্থাৎ ওদের যে দায়িত্বটা ছিল এই ক্রস লিঙ্কিং গুলো করানোর, সেই ক্রস লিঙ্কিং গুলো আর হবে না, তাই তো? আর এই ক্রস লিঙ্কিং গুলো না হলে ব্যাকটেরিয়াল সেল ওয়ালের স্ট্রেংথ আর রিজিডিটি দুটোই সেটা খাওয়াবে। অর্থাৎ ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হতে পারবে না। আর ব্যাকটেরিয়াল সেল ওয়াল যদি তৈরি না হয়, তাহলে কি হয়ে যাবে? ব্যাকটেরিয়াল সেলটা বার্স্ট করে যাবে। ঠিক আছে? তার মানে ব্যাকটেরিয়াটা ডাইরেক্টলি কিল হয়ে গেল। তাহলে আশা করি এই অবধি আমাদের কাছে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল।